স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH উত্তরবঙ্গে এই মুহূর্তে যা হচ্ছে, গতকাল রাত্রে যা হয়েছে, তা এক কথায় বলতে গেলে ভয়াবহ, মর্মান্তিক। 23 জনের মৃত্যুর খবর সরকারিভাবে পাওয়া যাচ্ছে। কেউ জলে ভেসে, কেউ জলে ডুবে, কেউ ভূমিধসের কারণে। ভূমিধস হয়েছে, সেতু ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, তছনছ হয়ে গিয়েছে, বাড়ি ডুবে গেছে, বাড়ি ভেসে গেছে, মানুষ ভেসে গেছেন, গবাদি পশু থেকে হাতি, গন্ডার সমস্ত কিছু ভেসে যেতে দেখা গিয়েছে। জলদাপাড়া অভয়ারণ্য বিপর্যস্ত, উত্তরবঙ্গ বিপর্যস্ত, দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ নানা জায়গায় বিচ্ছিন্ন হয়েছে। মানুষের মৃত্যু, মর্মান্তিক মৃত্যু মিছিল, হাসপাতালে পড়ে রয়েছে লাশ। অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা সকাল থেকে সেই কভারেজ করেছি, প্রত্যেকটা ছবি দেখিয়েছি, কিন্তু বিকেলবেলা আমাদের সেই ছবিও দেখাতে হয়েছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মেতে উঠেছেন উৎসবে। সেই কথায় পরে আসছি। উত্তরবঙ্গের এই মুহূর্তের পরিস্থিতি আবারও বলি ভয়াবহ, ভয়ঙ্কর। প্রথমেই আজকের বিশেষ রিপোর্ট, বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। শেষ, কিচ্ছু না, তো আমাদের পুরাই চলে গেছে, শেষ। কিছু ডকুমেন্টস সময় কিচ্ছু বার করতে পারি নাই। এবার তো ঘর বাড়ি যা যা সব তো নিয়ে গেলো হয়তো, আমরা খালি কোনো রকম যান বাঁচায় চলে আসি। কোমর পার হয়েছে, এক কোমর পার করা আছে, কোন কোন ঘরে এক বুক আছে, চোখের উপরে মানুষ এমনি দাঁড়িয়ে আছে। আবার বৃষ্টি নামতেছে, দেখতেছি পুরো বাড়ি বাড়ি জল ঢুকে গেছে। অনেকেই আসে এসে দেখভাল করে যায়, দেখার পরে যখন হয় তখন দেখে যায়, তারপরে আর খবর নেয় না। আর্লি চেক আউট করে দিচ্ছে, তাদেরকে আমরা সহযোগিতা করছি যে ব্রিজগুলোকে পার করে দিচ্ছি। তবে জল বেড়ে যাবে কি একটা ব্রিজের ক্ষতি হতে পারে, এইরকমটা পরিস্থিতি কখনো আগে এক্সপিরিয়েন্স করিনি। এখানে ব্রিজ, ভিতরে যত ছোট ছোট ব্রিজ আছে, এখন এটা মেন কানেক্টিভিটি। ভোরবেলা থেকেই আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে এখানকার একটি পিলার বসে গিয়েছে। रांची लगी हुई है, प्रशासन की टीम रांची लगी हुई है, सिविल डिफेंस, डीएमडी सब लोग लगे हुए हैं हम लोग, और आशा करते हैं जल्दी से जल्दी इस रूट को नॉर्मलाइज कर देंगे हम लोग। আমাদের পিডব্লিউডির সব টিম আছে, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে নিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এখন যেটা মিরিকসঙ্গে কানেক্টিভিটি লস হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি কীভাবে রিজিউম করা যাবে। परिस्थिति धीरे धीरे कंट्रोल में आ रही है। 8 कैजुअलिटीज हुई हैं।
দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষের লাশ পড়ে রয়েছে হাসপাতালে, সেই ছবি আমাদের দেখাতে হয়েছে। সারি সারি লাশ পড়ে রয়েছে হাসপাতালে। ভূমিধসের কারণে কেউ ডুবে গিয়েছেন, কেউ চাপা পড়েছেন। রেস্কিউ অপারেশন চলছে, এনডিআরএফ কাজ করছে, সেনা কাজ করছে, এসডিআরএফও কাজ করছে। কিন্তু প্রশ্ন থাকছে কি জানেন, আজকে বিকেলবেলা 4:15 আমাদের যে ছবি দেখাতে হলো বা দেখালাম, সেই ছবি আকস্মিকভাবে সারাদিনের এই হাহাকার বিপর্যয়ের পর কোথাও যেন কন্ট্রাস্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল যাবেন বলেছেন উত্তরবঙ্গে, কিন্তু আজ প্রায়োরিটিটা আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর কার্নিভালে অংশগ্রহণ করেছেন। এত মৃত্যুর পরেও প্রশ্ন উঠেছে, এত মৃত্যু, এত হাহাকার, এত বিপর্যয়ের পরেও প্রশ্ন উঠেছে, কিন্তু মুখ্যমন্ত্রী কার্নিভালে গিয়েছেন মুখ্যমন্ত্রী, কার্নিভালে অংশগ্রহণ করেছেন, পা মিলিয়েছেন, ঢাক বাজিয়েছেন মুখ্যমন্ত্রী, হাততালি দিয়েছেন, আনন্দ করেছেন, মেতেছেন। আর একই সময় প্যারালালি উত্তরবঙ্গে মানুষ হাহাকার করেছে। সেখানের বন্যপ্রাণী ভেসে গিয়েছে, বাড়ি ভেঙে গিয়েছে, মানুষের লাশ পড়েছে, মানুষের সর্বস্ব চলে গিয়ে সর্বহারা হয়েছেন মানুষ। প্রশ্নটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় হবে, প্রাকৃতিক বিপর্যয় হলে মানুষের বিপদও আসবে, কিন্তু প্রায়োরিটিটা ঠিক কি? প্রায়োরিটিটা ঠিক কি ম্যাডাম আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি বলেন রাজ্যকে আপনি আগলে রাখেন, আপনার দলের তরফ থেকে পোস্ট করা হয় যখন কোনো বিপর্যয় হয়, আপনি গোটা রাজ্যের ম্যাপটাকে আগলে ধরে আছেন, আঁচল দিয়ে ঢেকে রেখেছেন। আপনার দলের ফেসবুক পেজ থেকে পোস্ট হয়, আগেও পোস্ট হয়েছে যখন ঝড় হয়েছে। তা আপনি কালকে আগলাতে যাবেন, আজকে আগলাবেন না যখন বিপর্যয় হয়েছে? আপনার প্রায়োরিটিটা কি? আজকে কিশলয়ের অগ্নিবাণে আমার প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। মর্মান্তিক, কিন্তু এই ডিবেট আজকে করতে হবে। সব ঢেকে উৎসব করছেন মমতা, একদিকে সব পড়ে রয়েছেন। কেন এই উৎসব বন্ধ করা গেল না? এই কার্নিভাল তো কোনো হিন্দু ধর্মের একদম শাস্ত্রে বর্ণিত কোনো উৎসব নয়, দুর্গাপুজোর কার্নিভাল। আজকে কেন ছুটে যেতে পারলেন না মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি? ওনার কি ব্যবস্থা নেই ছুটে যাওয়ার? যদি রিপোর্টাররা যেতে পারে আমাদের ছুটে, তাহলে মুখ্যমন্ত্রী কেন যেতে পারেন না ছুটে? কেন আগে উৎসবে কার্নিভালে ঢাক বাজিয়ে নিতে হবে, আগে খানিকটা পা দুলিয়ে নিতে হবে, তারপর তিনি যাবেন? কেন? প্রায়োরিটিটা কোথায়? আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন আজকের হাই ভোল্টেজ ডিবেটে, তাদের প্রত্যেকের কাছে যাব, প্রশ্ন করব, সব ঢেকে উৎসব কেন চলছে রাজ্যে? দুর্গাপুজো হোক, শাস্ত্রীয় নিয়ম মেনে হোক, কার্নিভাল তো তা নয়। আমার সঙ্গে যারা রয়েছেন, সজল ঘোষ বিজেপি মুখপাত্র রয়েছেন, রুদ্রাঙ্ক সান্যাল রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, সুকান্ত ঘোষ অধ্যাপক রয়েছেন, সুজীব কর ভূমি রূপ তত্ত্ববিদ এবং আবহবিদ রয়েছেন আমাদের সঙ্গে, মানুষ ভট্টাচার্য গবেষক। আমি সুজীব স্যারের কাছে যাব। স্যার, আপনাকে আমি পলিটিক্যাল কোনো প্রশ্ন করব না, রাজনৈতিক প্রশ্ন করব না, আপনি আমায় বলুন, এই রাজ্যের উত্তরবঙ্গে যে পরিস্থিতি চোখে দেখা যায় না, মর্মান্তিক পরিস্থিতি, ভেসে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছেন, আর কতক্ষণ এই ভয়ঙ্কর পরিস্থিতি থাকবে এবং এটিকে কি করে ট্যাকেল করা যায়? প্রশাসনের এই মুহূর্তে কি করা আশু প্রয়োজন? বলুন স্যার। দেখুন, প্রথমে তো বলি যে প্রবল বৃষ্টি এবং সেটা আরো 24 ঘন্টা চলবে, ফলে এই ধরনের দুর্যোগ বা বিপর্যয় উত্তরবঙ্গের ক্ষেত্রে অস্বাভাবিক নয়। কিন্তু যেটা সমস্যা, সেই সমস্যাটা হলো যে উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে অবহেলিত। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বেসিক্যালি যা করা হয়েছে বা ভাবা হয়েছে, সেটা শুধুমাত্র একটা আইওয়াস ছাড়া কিছু নয়। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বা দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা নেই, কোনো মনিটরিং এর ব্যবস্থা নেই। উত্তরবঙ্গ একটা টুরিস্ট স্পট, সেইখান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জিত হয়, এটা একেবারে সত্যি কথা। কিন্তু সেই জায়গাটাকে যাতে তার বহমানতাটা অক্ষুণ্ণ থাকে, সেই জায়গাটা যাতে দীর্ঘদিন সুস্থ অবস্থায় থাকতে পারে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বিন্দুমাত্র ভাবিনি। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য বেসিক্যালি কোনো পরিকল্পনা গৃহীত হয়নি। যে পরিকল্পনাগুলো গৃহীত হয়েছে সেগুলো উত্তরবঙ্গের মাটি এবং স্বাস্থ্যের জন্য আইডিয়াল নয়।
অর্থাৎ যা কনস্ট্রাকশন করা হয়েছে সেই কনস্ট্রাকশন গুলো কোনোটাই উত্তরবঙ্গের মাটি বহন করতে পারছে না। উত্তরবঙ্গের শিলাস্তর গুলো বর্তমানে যে অবস্থার মধ্যে এসেছে তারা অত্যন্ত ঝুরঝুরে হয়ে গেছে। স্বাভাবিকভাবে হিমালয় পর্বত নামটা শুনলে আমাদের মনে হয় কঠিন প্রস্তর দিয়ে তৈরি একটা বিস্তীর্ণ একটা স্তূপ, কিন্তু সেই শিলাগুলো দীর্ঘদিন ধরে আবহবিকার প্রাপ্ত হতে হতে এখন মৃত্তিকা স্তরে পরিণত হয়েছে। সেই মৃত্তিকা স্তরের উপরে যে ধরনের কনস্ট্রাকশন করা হচ্ছে সেই কনস্ট্রাকশন গুলো আদৌ সেখানকার সেই লোডটা নিতে পারবে কিনা, যে ধরনের রাস্তাঘাট গুলো বানানো হচ্ছে সেই রাস্তাঘাট গুলো সেই ভাইব্রেশনটাকে ক্যারি করতে পারবে কিনা, ওখানে যে নদী খাত গুলো রয়েছে সেই নদী খাত গুলো একটা চূড়ান্ত অব্যবস্থা। নদী খাত গুলোর মধ্যে কোথাও কোনো ঢাল ঠিক নেই। নদী খাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে অসাধু ব্যবসায়ীরা সেখান থেকে বালি তুলে নিচ্ছেন, পাথর তুলে নিচ্ছেন, যে কারণের জন্য স্লোপ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আলটিমেটলি যা করা উচিত ছিল নর্থ বেঙ্গলের জন্য তার কোনোটাই বেসিক্যালি করা হয়নি, এবং করা হয়নি বলেই কিন্তু আজকে মানুষের এই দুর্দশা। বর্তমানে আপনারা জানেন সারা পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন ঘটছে, বিশ্ব উষ্ণায়ন ঘটছে এবং জলচক্র অত্যন্ত ফাস্ট হয়ে গেছে। এই পদ্ধতিটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু উত্তরবঙ্গকে আমাদের ম্যাপ থেকে হারিয়ে ফেলতে হবে। ভয়ঙ্কর কথা বলছেন স্যার। জলপাইগুড়ি, কোচবিহার, কার্শিয়াং, কালিম্পং এরা তো বিচ্ছিন্ন হয়েছেই, তার সঙ্গে সিকিম বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে ভুটানের জলাধারে অলরেডি ফাটল ধরেছে। সেই ভুটানের জলাধার থেকে যদি জল ছিঁড়তে বাধ্য হয় ওরা, তাহলে কিন্তু টোটাল উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ম্যাসাকার সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো নিয়ে আমাদের অনেক আগে পরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল। উত্তরবঙ্গের যে ভূপ্রকৃতি সেখানে কিন্তু এই পরিকল্পনা সহজে গ্রহণ করা যায়। উত্তরবঙ্গের যে পরিস্থিতি তাতে কিন্তু নিশ্চিন্তেই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মানুষকে বাঁচানো যায়, মানুষকে রক্ষা করা যায়। ফলে সেই পরিকল্পনাগুলো যথার্থ উপায়ে গৃহীত হয়নি বলেই আজকে এই ভয়ঙ্কর দুর্দশা এবং চূড়ান্ত একটা মানুষের মধ্যে পরিস্থিতিতে এসে পৌঁছেছে। প্রচুর পর্যটকেরা সেখানে আক্রান্ত, তারা আটকে রয়েছেন, এবং সেটা কিন্তু পরিস্থিতিগতভাবে ধীরে ধীরে উত্তরোত্তর আরো খারাপ হবে, কারণ আরো 24 ঘন্টা বৃষ্টিপাত চলবে, তারপরেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত চলবে। সুতরাং উত্তরবঙ্গের মাটি, উত্তরবঙ্গের সারফেস এই প্রচন্ড। ঠিক স্যার, আমি এখান থেকে যাই। আপনি যে পয়েন্টস গুলো বললেন, মানে একদম স্পেসিফিক ভাবে অভিযোগ। আমি সজলদার কাছে যাব। সজল বাবু, উনি বলছেন, সুজীব বাবু এতদিন ধরে ওনার এক্সপিরিয়েন্স, উনি বলছেন এক প্রকারে, আমি ওনার কথা থেকে মানে নির্যাস পাচ্ছি যে এটা এক প্রকার ম্যানমেড, মানে এটা এড়ানো যেত। উনি বলছেন মানুষকে বাঁচানো যায় ওখানে যে পরিস্থিতি, কিন্তু ওখানে অসাধু ব্যবসায়ী, অসাধু চক্র যেভাবে কাজ করেছে, আজকে এক প্রকার ম্যানমেড ভাবে এই গোটা ঘটনা তুলে ধরা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে ব্যস্ত আছেন, আজকে একটু ব্যস্ত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী, আগামীকাল যাবেন। এই গোটাটা এড়ানো যেত একদিকে, অন্যদিকে হয়ে যাওয়ার পরেও ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া যেত, কিন্তু মুখ্যমন্ত্রী একটু ব্যস্ত আছেন। স্যার বলুন। আমার বক্তব্যটা হচ্ছে এটা ম্যানমেড হতে পারে বা এটা ন্যাচারাল ক্যালামিটি, যেভাবেই ধরুন না কেন, পৃথিবীর বহু রাষ্ট্রে এটা ঘটেছে। অনেক উন্নততর রাষ্ট্র ভেঙে পড়েছে এইসব ব্যবস্থার সামনে। প্রকৃতির সামনে কেউ কোনো বিজ্ঞান কোনো কিছু কখনো টেকেনি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার মানবিকতা। ধরুন নদী থেকে বালি তোলে, সেই বালি তোলার ফলে নদীর নাব্যতা দিক পরিবর্তন হয় বা বিভিন্ন ঘটনা ঘটে। হ্যাঁ, আরও অনেক কিছু হয়, সেখান থেকে বোল্ডার ফেলা হয়, ভাঙা হয়, যা খুশি হয়, রক্ষণাবেক্ষণ হয় না, আমি সব মেনে নিলাম। প্রশ্ন হচ্ছে যে আপনার মানবিকতা, একজন মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কাছে, আপনার যাওয়াটা না যাওয়াটা নিয়েও প্রশ্ন করছি না, আপনি গিয়ে কি করবেন? ডিজিটাল ওয়ার্ল্ডে আপনি ওখানে গেলে সব লোকজন আপনার পেছনে ভিড় করবে, তাতে কাজের কাজটা আরও আটকাবে। যদিও উনি সবসময় গিয়েই ভিড়টা করে ছবি তুলে আমি তোমাদের সাথে আছি এটা প্রমাণ করতে চান, এক্ষেত্রে বললেন কালকে যাব। আমার বক্তব্য সেগুলোও নয়। আমার বক্তব্য একদম পরিষ্কার যে আপনি হচ্ছেন বাড়ির কর্ত্রী, আপনি হচ্ছেন আমাদের অভিভাবক। আমি আপনাকে পছন্দ করি বা ঘৃণা করি, আমি অস্বীকার করতে পারবো না যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার প্রশ্ন হচ্ছে আজকে এই ধরনের ঘটনা ঘটার কয়েক ঘন্টা পরে
মুখ্যমন্ত্রীর এই ধরনের ধেই ধেই করে নাচ যেটা দেখাচ্ছেন সেটা যদি এবছরের হয় সেটা কি ওনাকে শোভা পায়? আমি শুধু এই একদম 15 মিনিট আগে টাটকা ছবি তো আমি এইটাই প্রশ্ন করতে চাই। এবার আরেকটা পয়েন্টে আসি, দেখবেন ঈশ্বর যখন চটেন, ঈশ্বর যখন রাগেন, তখন তার প্রকোপ কিন্তু সাধারণ মানুষের ওপর প্রলয় আকারে মানুষের ওপর এসে পড়ে। ঠিক আজকে আমরা দেখছি কি হিজাব পরে তিনি উদ্বোধন করছেন, বাহাত দিয়ে ফুল ছুটছেন, চরণামৃত গ্রহণ করার পর সেই চরণামৃত এবার মাকে খেতে দিচ্ছেন। এগুলো ঈশ্বরকেও কোথাও বোধহয় চটাচ্ছে কিনা, রুষ্ট করছে কিনা সেটা দেখতে হবে। উনি শুরু করলেন 12 জন মেরে, উনি শেষ করলেন কার্নিভাল, সেটা কতজনকে মেরে সেটা কিন্তু আমরা জানি না এখনো অবধি। কেউ 21 বলছে, কেউ 23 বলছে, সঠিক সংখ্যাটা জানি না। সংখ্যাটা নিশ্চয়ই আর কমবে না, সংখ্যাটা বাড়তেও পারে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বাংলার মানুষের বের হওয়ার উপায়টা কি? এই ন্যাচারাল ক্যালামিটি আসতে পারে, কিন্তু একজন মুখ্যমন্ত্রী তার যদি মিনিমাম বিবেক, বোধ, বুদ্ধি, চেতনা কিচ্ছুও থেকে থাকে, মানবিকতা কিছু মানবিক একটু পরে হয়তো শুনতে হবে আমায়, কিন্তু প্রশ্ন হচ্ছে এই মানবিক মুখটা যদি থাকে তাহলে আজ কার্নিভাল করা যায়। ওনার চোখে কার্নিভাল আগে হয়। উনি বলছেন আমাকে ঘিরে কার্নিভাল, ওনাকে ঘিরে কেন হতে যাবে? উনি কোনো একটি চ্যানেলে বলছেন আমাদের কয়েকজনকে ঘিরেই তো কার্নিভাল, ওনাকে ঘিরে কেন কার্নিভাল? কার্নিভাল তো দুর্গা পুজোর কার্নিভাল। আমার প্রশ্ন হচ্ছে উনি থাকলে বা না থাকলে কি হতো? আজকে কার্নিভাল হতো না। এই কার্নিভালেরও একটা পর্যায়ে আছে। মাকে 48 ঘন্টা, প্রায় 46 ঘন্টা, 45 ঘন্টা মাকে ওই পোস্টমর্টমের হয়ে যাওয়া লাশগুলোর মতন, লাশ কাটা ঘর থেকে যখন বেরোয় প্লাস্টিক মুড়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখলে এক্ষুনি বলবে তার তো আমরা আগেই ঘট বিসর্জন করে দিয়েছি। আরে রাস্তায় মৃতদেহ গেলে আমরা তাকে নমস্কার করি, রাস্তায় ঘট বিসর্জন হয়ে যাওয়া ঠাকুর গেলে আমরা তাকে নমস্কার করি। সকাল থেকে ভিজেছে না, সকাল থেকে কেন, গতকাল রাতেও ভিজেছে, এটা গত পরশু রাত থেকে ঠাকুরগুলো দাঁড়ানো শুরু হয়েছে। এই যদি অবস্থা হয় তাহলে প্রলয় অনিবার্য। সজলদা, একটা ছবি দেখাবো। সুজীব বাবু একটু আগে বলছিলেন কিভাবে সম্পূর্ণভাবে অসাধু চক্রের কাজের ফলে, অসাধু ব্যবসার ফলে উত্তরবঙ্গে আনপ্ল্যান্ড ভাবে কিভাবে ব্যবসা চলেছে। এই ছবিটা দেখুন, একের পর এক কাঠের গুঁড়ি ভেসে আসছে। জঙ্গল কেটে সাফ করা হয়েছে, জঙ্গলে কাঠ লুকিয়ে রাখা ছিল, জলের স্রোতে ভেসে আসছে এগুলো। এবার আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট খুব অ্যাক্টিভ, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট বলতে পারে এত কাঠ ভেসে আসছে, কাঠের গুঁড়ি ভেসে আসছে, লগ ভেসে আসছে, একদম বোঝা যাচ্ছে এগুলো কাটা হয়েছে, কেটে রাখা ছিল কোথাও, সেগুলো গড়িয়ে ভেসে চলে আসছে। আমি রুদ্রাঙ্কর কাছে দুটো প্রশ্ন নিয়ে যাব। রুদ্রাঙ্ক, সুজীব কর স্পষ্ট ভাষায় বললেন এই বিপর্যয় এড়ানো যেত, মানুষকে বাঁচানো যেত। এবার নিজের চোখে দেখুন কিভাবে এ রাজ্যে, সুজীব কর বলছেন অসাধু চক্র, আমি তো বলবো একদম শাসক দলের কোথাও এর পেছনে মদত না থাকলে কি হওয়া সম্ভব? এত লক্ষ লক্ষ কাঠ কেটে জঙ্গল সাফ করে দেওয়া সম্ভব? মাটি ঝুড়ো হয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, সব ভেসে যাচ্ছে। একদিকে এই পরিস্থিতি, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিপর্যয়ের মাঝে পা দুলিয়ে বেশ খুশ মেজাজে উৎসব করছেন। ভালো লাগে না দেখতে, খারাপ লাগে। রুদ্রাঙ্ক, দেখুন, প্রথম কথা হচ্ছে পাহাড়ে যে বলছে যে এটাকে এড়ানো যেত, এখন যখন প্রকৃতি যখন তার নিজের রূপ ধারণ করবে তখন আমরা মানুষ সত্যিই খুব অসহায়, এটাকে মানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই বছরে দেখতে পাচ্ছি যে কলকাতায় যেভাবে বৃষ্টি হয়ে গেল আগামী 20 বছরও দেখা যায়নি, গত 20 বছরও দেখা যায়নি। আবার দার্জিলিংয়ে এরকম ঘটনা 1998 সালের পর এখন দেখা যাচ্ছে। আবার উত্তরকাশীতে যে ঘটনাটা ঘটলো, এবার এই বছর দেখাচ্ছে বৃষ্টিটা তুলনামূলকভাবে অনেক জায়গাতেই বেশি হচ্ছে। কিন্তু দাদা যে কথাটা বললো, দাদার কথাতে আমি প্রত্যেকটা কথায় আসবো, যে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ফুল ছুঁড়েছে বা কি চরণামিত্র, সেটার জন্য সমস্যা হচ্ছে রাজ্য জুড়ে। উনি একবারও বললেন যে দেশের প্রধানমন্ত্রী যখন রাম মন্দিরে বসিয়ে দিল, রাম মন্দির ফেটে জল বেরোলো, তখন দেশের অকল্যাণ হতে পারে, সেটা উনি বলতে পারলো না। তারপরের কথাতে আসি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিপিএম এর আমলটাকে তাড়িয়ে যেভাবে আমাদের বাংলায় উৎসবের একটা মরশুম এনে দিয়েছে, উৎসবে তিনি বলছে উৎসব হোক, একটা উৎসবে যখন তিনি টাকা দিচ্ছে সেই টাকাটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের পকেটে ঘুরবে, এই জায়গাটা যে তিনি করে দিয়েছে আজকে আনন্দের উৎসবে,
আজকে এখন একটা এটা বিনিয়োগ বলে, আমার পকেট থেকে টাকা বের করে আপনার পকেটে দাও, এরকম? এটা কে বলেছে আপনাকে? আপনি প্রমাণ করতে পারবেন আপনার পকেটে টাকা? না, আমি বলছি এই টাকাটা এলো কোথা থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাপিয়েছে? সেটা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে টাকা দিচ্ছেন সজলদা? সরকারি কাজ সরকারভাবে করবে। ভাই আমি দেখো, তুমি একটা মিষ্টি ছেলে, তুমি দুষ্টু ছেলে নয়, তোমাকে দেখে ভালোই লাগে আমার। আমি বলছি এমন কথা বলো কেন যাতে লোকে এক্ষুনি যারা দেখছে তারা তোমায় গাল দিচ্ছে। গাল খাবে কে? গাল খাবে কে? তুমি তো শুধু নয়, তোমার পিতৃপুরুষ। আমার বক্তব্যটা, আমাকে একটা কথা বলো যে আমাকে এই যে টাকাটা কার? টাকাটা তো জনতার। প্রমাণ চাইছো কেন? ট্যাক্সের টাকা তো। প্রমাণ মানে কি? মমতা ব্যানার্জি নিজের থেকে তো দেননি। এক মিনিট, মমতা ব্যানার্জি তো বলেননি আমার টাকা দিচ্ছি, তো ট্যাক্সের টাকা দিচ্ছে, তার মানে আমাদের প্রমাণ করার কি আছে? মুখ্যমন্ত্রী তো বলে দিচ্ছেন। এক, দুই হচ্ছে এগুলো কোনোটাই কথা না, সব ঠিক আছে, ওগুলো ভুলে যাও। আজকে কার্নিভালটা করা উচিত ছিল কিনা, হ্যাঁ কিনা বলো? আমি ন্যাচারাল ক্যালামিটি মেনে নিলাম, আমি মানছি 100 বার করা উচিত ছিল, একবার নয়। বন্দ্যোপাধ্যায় তো মানুষের ইচ্ছেই কাজ করে, এটা মানুষের ইচ্ছে। আরো একটা কথা বলি সজলদা, আপনি খুব ভালো দাদা আমার, আপনাকে একটা ভালোবেসে একটা কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের রাজ্যের মধ্যে যে গরিব দুস্থ মানুষ তার বাড়িতে যখন কেউ মারা যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় শোকগ্রস্ত হয়। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 2000 টাকা করে সমব্যথী প্রকল্পটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্যই করেছে। আমি একটা কথা বলছি, আমি তো কলকাতা পুরসভার একজন পৌর প্রতিনিধি, সেই হিসেবে আমি জানি আগামী 6 মাসও, হ্যাঁ তুমি সুকান্ত বাবু আসছি, আপনি হাত তুলছেন, ডিউ লিস্ট দেওয়া হচ্ছে এখন, ডিউ লিস্ট 6 মাসে ডিউ লিস্ট। এই টাকাটা 2000 টাকা দিয়ে, এক মিনিট, খুব সমব্যথী 23 জনের, আমি তোমার 23 জনের লাশ ভাসছে স্যার, আমি তোমার প্রতি সমব্যথী। উনি যখন শুরু করেছিলেন তখন মানুষ আর কুকুরের লাশ একসাথে ভেসেছিল, আর এখন যখন উনি শেষ করছেন তখন মানুষ আর গবাদি পশুর লাশ একসাথে ভাসছে। আমার প্রশ্নটা হচ্ছে আজকে কার্নিভালটা করা যায় কিনা? সমব্যথী রুদ্রাক্ষ বলছে 100 বার করা উচিত ছিল, একবার নয়। বেশ বুঝলাম, মানুষের ইচ্ছে তো। মানুষ বলেছেন, ভোট দিয়েছেন কার্নিভাল করতে, মানুষ ভোট দিয়েছেন যে 23 জনের মৃত্যুর পর সেই লাশের ওপর দাঁড়িয়ে সব ঢেকে উৎসব করতে। আমি যাব, হাত তুলছেন সুকান্ত বাবু। সুকান্ত বাবু বলুন, হাত তুলছেন আপনি। না, সমব্যথী প্রকল্পটার কথা উনি বললেন, কিন্তু ঘটনা হচ্ছে আজকে যখন উত্তরবঙ্গে তিনি উত্তরবঙ্গ হাসছে বলা হচ্ছে, উত্তরবঙ্গ সুইজারল্যান্ড হয়ে গেছে, সেখানে আজকে উত্তরবঙ্গের আমরা মানুষ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মানুষ, ধূপগুড়ির মানুষ কি পরিস্থিতিতে আছে উনি জানেন? আজকে কার্নিভাল হওয়ার অর্থ সেই মানুষগুলোকে লজ্জা দেয়া। কারণ ধূপগুড়িতে যেভাবে মানুষ আশ্রয় নিয়েছে ছাদের ওপরে, কোথাও যেটা 1 নং ইয়েতে পোড়াঝড়ে, সেখানে হরপা বানে 200 বাড়ি ভেঙে গিয়েছে। সেখানে আজকে সিকিমের থেকে শুরু করে দার্জিলিং এর অবস্থা কি অবস্থায়, যেখানে আজকে পুরো জলপাইগুড়িতে 172 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 190 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে, কোচবিহারে 261 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দার্জিলিং এ। তার ফলে কত মানুষ ঘর ছাড়া। উত্তরবঙ্গের বহু মানুষ কিন্তু নির্ভর করে এই পুজোর পরে কিছু ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা হবে বা তাদের ফসল হবে, সেখানে আজকে তাদের জমির কি অবস্থা। সেখানে পর্যটকদের ছেড়ে দিন, আপনারা এখানে উত্তরবঙ্গে ঘুরতে আসবেন, খুব ভালো কথা, কিন্তু যেখানে উত্তরবঙ্গে পর্যটনকে এত গুরুত্ব দেওয়া হয়, সেখানে মাদারিহাটের যে কাঠের ব্রিজটা বন দপ্তরের অধীনে, সেটা হালকা জলে ভেঙে গিয়েছে, বহুদিন থেকে রক্ষণাবেক্ষণ হয় না। বহু মাদারিহাট থেকে শুরু করে বহু বন জঙ্গলে গরুমারা, যেটা গরুমারা বলা যায় যে জাতীয় উদ্যান, সেখানে কিভাবে গাছ কাটা হয়েছে, ওভারব্রিজ করা হয়েছে যেখানে কোনো প্রয়োজন ছিল না ওভারব্রিজ করা। আজকে তোরসা নদীতে কেন এত কাঠ ভেসে এসছে? এর কারণ হলো যেটা একটু আগে কিশলয় বলছিল, গাছগুলো কেটে কেটে শেষ করে দেওয়া হয়েছে। ওপর থেকে যদি বার্ড আই ভিউ নেওয়া যায় তাহলেই বোঝা যাবে গরুমারা জাতীয় উদ্যান থেকে শুরু করে জলদাপাড়া কিভাবে যেই বাস্তুতন্ত্রকে নষ্ট করে ফেলা হয়েছে। তারপর যেখানে ওভারব্রিজ প্রয়োজন নেই সেখানে ওভারব্রিজ করা হচ্ছে, আর যেখানে ওভারব্রিজের প্রয়োজন সেখানে নেই। উত্তরকন্যা নন ফাংশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বিল্ডিং তৈরি করা হয়েছে, যেখানে কোনো রকম ভাবে বিরোধী দলগুলোও কিন্তু কোনো একটা ডেপুটেশন গেলে তাকে আটকে দিতে হয়। তাহলে সেই উত্তরবঙ্গ যখন কাঁপছে, যেখানে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে ভুটান অলরেডি সতর্কতা জারি করেছে, টালা ড্যাম, তাদের ওয়াং নদীর টালা সুইচ গেট,
সেটা অলরেডি যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এর ফলে জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিস্তীর্ণ অঞ্চল 1968 সেই জলপাইগুড়ি স্মৃতি ভেসে আসছে, যেদিন লক্ষ্মী পুজোর ঠিক দুদিন আগে বন্যার কবলে পড়েছিল জলপাইগুড়ি, সেই দিনগুলো কিন্তু আমাদের মাথায় আসছে। তখন আজকে সেই কার্নিভালে কোমর ধরে নেচে সেটা কি প্রমাণ করতে চাইছেন মুখ্যমন্ত্রী? যে উত্তরবঙ্গ শুধু ঘুরতে আসা হবে, এখান থেকে রেভিনিউ কালেক্ট হবে। একটু আগে সজলদা বলছিল সত্যি কথা, আনন্দ হবে, আনন্দ কেন হবে না? সেই আনন্দ কি উত্তরবঙ্গকে নিরানন্দে রেখে? উত্তরবঙ্গের গুরুত্ব যদি দিতে হয় তাকে শুধু প্রশাসনিক ভাবেও নয়, যেটা একটু আগে আমাদের ভূতাত্ত্বিক বলছিলেন যে কিভাবে চেল নদীতে ওদলাবাড়িতে মাটি বালি তোলা হচ্ছে, অসাধু ব্যবসায়ীরা কিভাবে মাল নদীতে হরপাবান হয়েছিল। ঠিক এখান থেকেই সুকান্ত বাবু, আমি একবার সুজীব বাবুর কাছে যাব, তারপর আমি মানসদার কাছে যাচ্ছি। সুজীব বাবু, একটু আগে ছবিটা দেখাচ্ছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ গাছের গুড়ি, সংখ্যা গুনে তোলা যাবে না, এত গাছের গুড়ি একদম ভেসে চলে আসছে। বোঝা যাচ্ছে ওগুলোকে কাটা হয়েছে, এমনি ন্যাচারাল নয়, একদম কেটে রাখা ছিল, কোথাও ভেসে চলে আসছে। এটা একদম চোরাইভাবে কোথাও কেটে লোকানো ছিল, ভেসে চলে আসছে, প্রকাশ্যে এসে গেছে বন্যা পরিস্থিতি হওয়ার ফলে। এইগুলোই তো প্রমাণ করছে যে কিভাবে একেবারে প্রশাসনিক মদত না থাকলে এটা হতে পারে। স্যার বলুন। দেখুন, ওই অঞ্চলটা দীর্ঘদিন ধরে আমার পায়ে হেঁটে সার্ভে করা, এবং আমি যেটা জানি যে ওই অঞ্চলে এই অসাধু চক্রটা কিভাবে আস্তে আস্তে প্রাকৃতিক সম্পদগুলোকে গ্রাস করছে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উত্তরবঙ্গের উন্নয়ন যে কিভাবে করা যেতে পারত, সেটা যদি উত্তরবঙ্গ সম্পর্কে একটু ধারণা থাকে তাহলে পরিষ্কার সেটা জানা যায়। এক্ষুনি আপনাদের কোনো একজন আলোচক বলছিলেন যে মানে যে প্রাকৃতিক বিপর্যয়ের কাছে মানুষ মাথা নত করে। প্রাকৃতিক বিপর্যয়ের কাছে আমরা অবশ্যই মাথা নত করি, কিন্তু এটা ভাবলে চলবে না যে সমস্ত জায়গার প্রাকৃতিক বিপর্যয়ে আমরা মাথা নত করব বা করব। কারণ আজকে আমাদের কাছে বিজ্ঞান এবং প্রযুক্তি এমন একটা জায়গায় চলে এসেছে, প্রি ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই জায়গাটাকে যদি সঠিকভাবে উপস্থাপন করা যায়, সেটাকে যদি সঠিক পদ্ধতিতে গ্রহণ করা যায়, তাহলে কিন্তু বিপর্যয়ের কাছে মাথা নোয়াবার কোনো জায়গা নেই। হিমালয় পার্বত্য অঞ্চলে বন্যা হবে, এটা খুব অস্বাভাবিক একটা ঘটনা, কারণ এত খাড়া ঢাল, ভূমিভাগের এত বৈচিত্র্য, ভূমিভাগের এতটা বন্ধুরতা, অথচ সেখানে বন্যা হচ্ছে, জল পাস করতে পারছে না। কেন পারছে না? তার কারণ হচ্ছে আমাদের অপরিকল্পিত উন্নয়ন, আনওয়াইজ ডেভেলপমেন্ট, আনওয়াইজ গ্রোথ। আপনারা দেখবেন যে নদীর পাড়ের প্রান্তবর্তী অংশে যেখানে যেখানে বাড়িগুলো ধসে পড়ছে, সেখানকার ছবিগুলো যদি দেখেন, দেখবেন একদম নদীর পাড়ের উপরে বাড়িগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে। কার পারমিশনে বলুন তো এই ধরনের বাড়ি পাহাড়ি অঞ্চলের নদীর উপরে তৈরি করা যায়? তার মানে টোটালি বিষয়টা হচ্ছে একটা বিপর্যস্ত পরিকল্পনা সম্পর্কে ধারণার অভাব, চূড়ান্ত একটা ভ্রান্তি কাজ করেছে, যার ফলে আলটিমেটলি আমাদের মনে হয়েছে যে হয়তো আমরা উত্তরবঙ্গ নিয়ে প্রচুর কিছু করে ফেললাম, উন্নয়ন করে ফেললাম, কিন্তু বেসিক্যালি উত্তরবঙ্গ ধীরে 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 আরো পশ্চাৎবর্তী। উত্তরবঙ্গ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মানচিত্র থেকে। আমরা যদি এখনো উত্তরবঙ্গকে সঠিকভাবে ধরতে না পারি, তাহলে ভবিষ্যতে কিন্তু এই উত্তরবঙ্গ আমরা আর খুঁজে পাবো না। এখন বিষয়টা হলো যে রাজনীতি একটা পদ্ধতি, আর প্রাকৃতিক বিপর্যয় সেটা হচ্ছে আর একটা দিক। সুতরাং প্রাকৃতিক বিপর্যয়কে যদি রাজনীতি দিয়ে যদি ঢেকে ফেলার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু আমি বলবো নেচার তার সবচেয়ে বড় পলিটিশিয়ান। সে কিন্তু অনেক বড় খুব ইম্পর্টেন্ট কথা স্যার, নেচার সবচেয়ে বড় পলিটিশিয়ান। একেবারে মানে এত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে, নেচারের সাথে যদি খেলা করতে যায় এইভাবে অপরিকল্পনায় অসাধু চক্র কাজ করছে বলছেন সুজীব কর, স্পষ্ট ভাষায় বলছেন। অনেক ধন্যবাদ সুজীব বাবু, আমি জানি আপনার কাজ রয়েছে। আমি মানসদার কাছে যাব। মানসদা, প্রশ্ন হচ্ছে আজকে একদিকে পরিকল্পনার অভাব, অসাধু চক্র কিংবা একেবারে করাপশনের ফলে আজকে ম্যানমেড একটা ডিজাস্টার ঘটানো ইত্যাদি তো রয়েছেই, কিন্তু আমার একটা কথা জানতে ইচ্ছে করছে মানসদা, আজকে মুখ্যমন্ত্রীর কার্নিভাল করাটা অত্যন্ত জরুরি ছিল মনে হয়। আমি জানতে চাইছি হিন্দু শাস্ত্রের কোন শাস্ত্রের কত নম্বর শ্লোকে লেখা আছে যে আজকের তিথিতে এই কার্নিভালটা না করলে বড় কোনো একটা অঘটন ঘটতো, তাই জন্য মুখ্যমন্ত্রীকে আজকের এই কার্নিভালটা করে তবে আগামীকাল 23 জনের মৃত্যুর পর আরো বাড়তে পারে সংখ্যা, ওখানে যেতে হচ্ছে। এটা কোন শাস্ত্রে লেখা আছে আমি একটু জানতে চাইছি কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের জন্য, একটু যদি বলেন মানসদা।
আসলে বাঙালি হিসাবে খুব খারাপ লাগছে আজকে, তার কারণ আমি যেখানে আজকে আছি এটা কিন্তু একেবারে বীরভূমের শেষ প্রান্তের একটা গ্রাম, এবং সারাদিন অঝোরে বৃষ্টি হচ্ছে, এবং আমার উত্তরবঙ্গের যারা বন্ধু আছে তাদের সঙ্গে চেষ্টা করছে যোগাযোগ। তোমরা যে মৃত্যুর সংখ্যা বলছো আগামী 2-3 দিনের মধ্যে দেবে, মৃত্যুর সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, যেটা সজলদা বলছিলে। তার কারণ হচ্ছে মাটি ঝরার নিচের দিকে যতগুলো গ্রাম তার সমস্ত ব্রিজ ভেঙে গেছে, কোনো গ্রামের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। মানে সেখানে কত মানুষ চাপা পড়ে আছে তার কোনো হিসাব আমাদের কাছে নেই। কিন্তু আমার বারবার মনে হচ্ছিল যে 2000 বছরের একটা প্রবাদ পাল্টে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2000 বছর আগে মানে 54 খ্রিস্টাব্দের একটি প্রবাদ ছিল যে রোম নগরী যখন পুড়ছিল তখন নিরো নাকি বেহালা বাজাচ্ছিলেন। কাল থেকে আমরা বলতে শুরু করব, উত্তরবঙ্গ যখন বানে ভাসছিল তখন মমতা ব্যানার্জি রেড রোডে নাচ করছিলেন। এটা দুঃখের, এটা লজ্জার, কিন্তু এটা বলতে হচ্ছে, কারণ নিরোর সাম্রাজ্য ছিল 54 খ্রিস্টাব্দ থেকে 68 খ্রিস্টাব্দ, 15 বছরের। মাননীয় মুখ্যমন্ত্রীরও 15 বছর পূর্ণ হয়েছে। তিনি যে কথাটা বললেন, তিনি বললেন যে আমি উত্তরবঙ্গে সব ব্যবস্থা করে দিয়েছি, দিয়ে কার্নিভালে আছি। এটা তো উল্টোটাও হতে পারতো, যে আমি কার্নিভালের সব ব্যবস্থা করে দিয়েছি, দিয়ে আমি উত্তরবঙ্গে যাচ্ছি। কারণ যেখানে মৃত্যুর কোনো হিসাব নেই, যেখানে কত ঘর বাড়ি ভেঙেছে কোনো হিসাব নেই, মানে পুরো উত্তরবঙ্গের সঙ্গে আমি যতটুকু যোগাযোগ সারাদিনে করেছি সেখানকার কোনো কিচ্ছুর হিসাব নেই কিন্তু, এবং পাওয়া খুব মুশকিল। কারণ সেখানে নদীর উপরে যতগুলো ব্রিজ ছিল প্রায় সব ভেঙে গেছে, যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ। তার মানে আমাদেরকে ধরে নিতেই হয় যে 2000 বছরের ইতিহাস আমরা তো আগে দেখিনি, নিরোকে দেখিনি, কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি, যিনি উত্তরবঙ্গে যখন লাশ ভাসছে তখন রেড রোডে নাচ হচ্ছে। এটা অমানবিক ভীষণভাবে। এবং শুধু তিনি নন, বাংলার বুদ্ধিজীবীরা পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, লজ্জা করা উচিত। বাংলার অভিনেতা অভিনেত্রী তারা জানেন না উত্তরবঙ্গে কি হয়েছে? বাংলার কবি সাহিত্যিকরা জানেন না? তারা আজকে কলকাতায় দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। আজকে নেহাত প্রত্যন্ত গ্রাম থেকে আছি বলে, না হলে খুব ইচ্ছে ছিল যে এদেরকে সামনে গিয়ে প্রশ্ন করার, যে মিনিমাম লজ্জাবোধ আপনাদের থাকা উচিত। একটা বিস্তীর্ণ এলাকা ভাসছে আর আপনারা কবি সাহিত্যিক বুদ্ধিজীবী অভিনেতা অভিনেত্রী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। মানে এদেরকে উত্তরবঙ্গ সামগ্রিকভাবে বয়কট করা উচিত। উত্তরবঙ্গের মানুষ তাড়াতাড়ি সুস্থ হোক, তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এবং সমস্ত কলকাতার এই কবি সাহিত্যিক বুদ্ধিজীবী যারা আজকে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে তাদেরকে যেন উত্তরবঙ্গ বয়কট করে। এই উত্তরবঙ্গের উত্তর নিয়ে আমার দ্বিতীয় প্রশ্ন। মানস দা সঙ্গে থাকুন, আমি আবার আসছি। উত্তরবঙ্গের পরিস্থিতি, তার পরে কলকাতায় কার্নিভাল এবং মুখ্যমন্ত্রীর তাতে মেতে ওঠা পা মেলানো। প্রশ্ন করছি, কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। আজকের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, ডিবেটের পরের অংশে আসবো। বিপর্যয় বঞ্চিত, উত্তর দেবে উত্তর, অর্থাৎ উত্তরবঙ্গ। আসবো ডিবেটে, সজলদার কাছে যাব। সজলদা, আমার প্রশ্ন হচ্ছে, উত্তরবঙ্গ শুরু থেকে একটা অভিযোগ ছিল উত্তরবঙ্গ বঞ্চিত। মমতা বারবার বলেছেন আমি আসার পর উত্তরবঙ্গকে আমি এত কিছু দিয়েছি, আলাদা সেক্রেটারিয়েট করেছি ইত্যাদি অনেক কিছু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন, দাবি করেছেন। আজকে তো চোখের সামনে আমার দুদিকে দুটো ছবি চলছে। একদিকে ভেসে যাচ্ছে, মানুষের লাশ পড়ে রয়েছে, আরেকদিকে মুখ্যমন্ত্রী আনন্দে মেতে রয়েছেন। উনি একটা বাড়ি বানিয়েছেন ওখানে, তার নাম দিয়েছেন উত্তরকন্যা। উনি একজন মন্ত্রী দিয়েছেন ওখান থেকে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেই মন্ত্রীকে আপনি একবারও দেখাতে পেরেছেন? এটা তো উত্তরবঙ্গের মধ্যেই পড়ে। সেই মন্ত্রীকে দেখাতে পেরেছেন সেই মন্ত্রী কোন কাজে লাগছে? মুখ্যমন্ত্রী ওখানে যাওয়া না যাওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই, উত্তরবঙ্গকে উনি বঞ্চনা করেছেন, এটা তো ঠিক। উত্তরবঙ্গে যদি আজকে একটা মানুষ, এই আজকের ঘটনাটা নয়, ধরুন গতকাল একটা মানুষ যদি রাত্রেবেলা অসুবিধের মধ্যে পড়ে, সে একটা জেলা থেকে আরেকটা জেলা যেতে পারবে না, এমন অবস্থা উত্তরবঙ্গের। কোনো ট্রান্সপোর্টেশন নেই, কোনো ব্যবস্থা নেই। সেখানে উত্তরবঙ্গের মানুষরা বিক্ষোভ দেখাবে না? তারা বিক্ষুব্ধ হবে না? তারা বিক্ষুব্ধ হবেই। তখন তার মানে এই নয় যে তারা বাংলা ভাঙতে চায়, তারা তাদের বিক্ষোভের কথাটা প্রকাশ করে। তখন তারা কি দাবি করবে? উপায় কি থাকে তাদের? আমরা তাদের সবসময় সঙ্গে আছি, বাংলা ভাঙার পক্ষে নিশ্চয়ই নয়। কিন্তু এই মুখ্যমন্ত্রীকে আমরা যত দেখি তত অবাক হয়ে যাই। যত দেখি যে একজন সাদা শাড়ি পরা, একজন হাওয়াই চটি পরা মহিলা, যাকে দেখে একদিন হেমলিনের বাসিওয়ালার মতন তার পেছনে আমরা লাখে লাখে হেঁটেছিলাম,
সেদিন এরা ছিল না, সেদিন এরা ছিল না। যেদিন 21শে জুলাইয়ের রক্ত ঝরানো হয়েছিল সেদিন আমরা ছিলাম, এরা ছিল না, এদের কোনো পূর্বপুরুষও ছিল না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে যত দেখি ততই অবাক হয়ে যাই যে একটা মানুষ পরিবর্তনের ডাক দিয়েছিলেন, কিন্তু সেই পরিবর্তনটা যে শুধু তার নিজের পরিবর্তনের জন্য ডাক দিয়েছিলেন এটা সেদিন বুঝতে পারিনি। তাকে আজকে এইভাবে অদ্ভুত মানে পশ্চারে তাকে নাচতে দেখি, একটু বাদে দোতারা একতারা বিভিন্ন স্টাইলে বাজাবেন, সেগুলো দেখাবেন। ঢাক বাজিয়েছেন উনি? হ্যাঁ, ঢাক বাজাবেনই তো, ঢাক বাজাবেন। কিন্তু সেই একটা ঢাকের কথা বললেই মনে পড়ে গেল, সে একটা সিনেমা হয়েছিল অমিতাভ বচ্চনের, যে ফেটে গেল ফেসে গেল কালীবাবুর ঢোল, সেরকম মমতা ব্যানার্জির ঢোলও আর কিছুদিনের মধ্যেই ফাঁসবে, কারণ মানুষ এগুলো মেনে নেবে না, মানুষ এগুলো মেনে নেবে না। উত্তরবঙ্গে এমনিতেই শূন্য, কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ তারাও দেখে রাখুন যে আজকে মুখ্যমন্ত্রী একটা রাজ্যকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন। মানুষ তা ঠিকই বলেছেন, ঠিক কথা তো, তিনি তো বলতে পারতেন যে আমি এখানে সব ব্যবস্থা করে দিচ্ছি, আমি উত্তরবঙ্গে যাচ্ছি, কিছুও করতেন না। এই শোক প্রকাশ করে, এটা তো রাজ্যের শোক হওয়ার কথা, 21টা 23টা যে কটাই মানুষ মারা যাক, আপনি উত্তরপ্রদেশে একটা মানুষ মরে গেলে সঙ্গে সঙ্গে এখান থেকে টিম পাঠিয়ে দেন, অন্য রাজ্যে একটা কোনো ঘটনা ঘটলে এখান থেকে টিম পাঠিয়ে দেন। আর আপনি বলছেন আমি কালকে যাব, কালকে গিয়ে কি করবেন? মৃতদের গলায় মালা দেবেন। আরে দেখে রাখুন অমিত শাহকে, যেখানে ওখানে যে পেহেলগাঁওতে ঘটনা ঘটেছিল তার 4 থেকে 5 ঘন্টার মধ্যে তিনি ওখানে পৌঁছে গিয়েছিলেন, 4 থেকে 5 ঘন্টায়। প্রশ্নটা, হ্যাঁ প্রশ্নটা এটাও ঠিক যে ওখানে গিয়ে তিনি নতুন কিছু করতে পারবেন না, কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন। আজকে আপনার পাশে দাঁড়ানো দরকার ছিল না, আপনি সমবেদনাটা জানাতে পারতেন। মুশকিল হচ্ছে এরা টিকে থাকার জন্য এরা মমতা যা করবে তাকেই ঠিক বলে, এরা যদি এদেরকে যদি বলে দেয় একে তোমার নিজের বাবাকে বাবা না বলে অন্য লোকের বাবাকে বাবা বলো, এদের তাই করতে হবে। এমন একটা জায়গায় খুব শুনতে খারাপ লাগলো, না আমি ওকে বলছি না, আমি বলছি তৃণমূলীদের অবস্থা আজকে তাদেরকে সেটাই করতে হবে। ঠিক, আমি রুদ্রাঙ্ককে একটা প্রশ্ন করি। রুদ্রাঙ্ক, আপনি বলছিলেন যে প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচন্ড হয়েছে, বহু বছর ধরে দেখা যায়নি, বহু বছর ধরে কোথাও এত বৃষ্টি হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, অন্য রাজ্যের কথাও আপনি বলছিলেন, উত্তরকাশীর কথা বলছিলেন, একটা শহরে একদিনে এক রাত্রের বৃষ্টিতে 12 জন ইলেকট্রিক শক খেয়ে মারা গিয়েছে। আপনি আমাকে একটা উদাহরণ বলুন, আমি আপনাকে টাইম দিলাম, বলুন। দেখুন, তার আগে যে আমাকে আমি যেটা প্রশ্ন করেছি বলুন, আমি জানি না, নয়তো বলুন, যদি উত্তর থাকে বলুন। কেন 12 জন? একটা শহরে এক রাত্রে ইলেকট্রিক শক খেয়ে 15 জমা জলে মারা গিয়েছে, এই উদাহরণ চাইছি। মারা যেতে পারতো, কিন্তু কথাটা হচ্ছে যে ইলেকট্রিসিটি বোর্ড সেখানে কাজ করছে, 15 জন মারা যেতে পারতো। গাফিলতা তো তাদের, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসি যদি বেআইনি কাজ করে, লোকের মৃত্যুর কারণ হয়, আপনি অ্যারেস্ট করুন সিএসসির মালিককে, অ্যারেস্ট করুন। আমি 1 সেকেন্ড বলছি, আমি বলছি যে কিশলয় যেটা বললো গাফিলতি তাদের, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কি ব্যবস্থা নিলেন? নাম্বার 1, 600 কোটি টাকা আপনারা ওই এতে ইলেকট্রাল বন্ডে নিয়েছেন, ফেরত দিয়ে দিন, ফেরত দিয়ে দিন। ওই 600 কোটি টাকা ছেড়ে দিন, 12 জন মারা যায়, আপনি অ্যারেস্ট করতে পারবেন না। অ্যারেস্ট করুন 600 কোটি টাকা ভুলে গেলেন, আপনার অ্যাকাউন্টে এসেছে, আপনার আপনারা সব এমপিদেরকে ফেরত দিয়ে দিন। দরকার না আপনাদের। একটু লজিক্যাল কথা বলি, আমরা একটু লজিক্যাল কথা বলি। আমি কথাটা বলি, মানুষ দেখছে এই ঘরের মধ্যে, আমরা একটু লজিক্যাল কথা বলি। যে 4 জন আছে তারাই নয়, লাখ লাখ মানুষ দেখছে তোমায়, তুমি কথা বলার সময় তুমি আমার ছোট ভাই, তুমি সেটা মাথায় রেখে কথা বলো। আপনি তো কথাগুলো বলেন, শুনুন। আমরা একটু এখন থেকে আমরা লজিক্যাল কথা বলবো রুদ্রাঙ্ক, এখন থেকে আমরা লজিক্যাল বলি। হ্যাঁ আমি লজিক্যালি বলছি। হ্যাঁ বলুন। কথাটা হচ্ছে আজকে সজলদার এই রেড, আমাদের যে আজকে যে কার্নিভালটা থেকে সজলদার মধ্যে পুরনো তৃণমূল কংগ্রেসের ওই আনন্দটা জেগে উঠেছে, নালে সজলদার আনন্দ জাগেনি, দুঃখ জেগেছে বিশাল। আরে কে মানুষের মৃত্যু, 23 জনের মৃত্যু, সকাল থেকে লাশ দেখিয়েছি আমরা হাসপাতালে, লাশের আপনি দেখেছেন ছবিগুলো, দেখেছেন লাশ পড়ে রয়েছে হাসপাতালে, আর মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন। আপনি কি করে এটা মানতে পারেন? একজন মানুষ হিসেবে কি করে মানতে পারেন? তৃণমূল সমর্থক তো মানুষ পরে হয়, বিজেপি সমর্থক পরে হয়, সবার আগে তো আমাদের পরিচয় মনুষ্যত্বের পরিচয়। রুদ্রাঙ্ক, এত 23টা লাশ পড়ে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠায়নি, লোক পাঠাবে মানে মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন কি করে? আজকে বাজাবে না কেন? আসলে এখানে মানুষ নেই। আপনি একটা কথা বলছেন, আপনি বাড়িতে ঘুমাবেন, কোনো রাজ্যে কি বলছেন? ভাই আমি একটা কথা বলছি, মুখ্যমন্ত্রী তো আমাদের অভিভাবক। আজকে যদি তোমার বাড়িতে এই ধরনের কোনো ঘটনা ঘটে, তুমি কি পারবে
যে আমি আজকে বিয়ে বাড়ি যাবো, আমি আজকে আনন্দ করব, আমি আজকে পার্টি করব, তুমি পারবে কিনা বলো? আমাদের প্রধানমন্ত্রী তো অনেকবার করে দেখিয়ে দিয়েছে, আপনি কি বলছেন? কি অনেকবার কি করে দেখিয়েছেন? এরকম জেনারেলাইজড কথা বলবেন না। আপনি তথ্য এবং তথ্যের ভিত্তিতে কথা বলবেন। 5ই আগস্ট যখন উত্তরকাশীতে যখন বান এসেছিল তখন প্রধানমন্ত্রী কিন্তু বিহারে একদম ভোটের প্রচার করছিল, আপনি ভুলে গেছেন? আরে ভাই, ভোটের প্রচার করা, নাচ করা এক জিনিস নয়, আমি সেটাও বলছি। আমি কথাটা শুনুন, আমি ধরে নিলাম মোদিজি খুব অন্যায় কাজ করেছিলেন, তাহলে তুমি ভালো কেন? তাহলে কেন তুমি মোদি হাঁটাও ডাক দেবে? কেন তুমি মোদি বিরোধিতা করবে? সেটার উত্তর দাও। বন্দ্যোপাধ্যায় একটা মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি তার জন্য দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, 1,500 কিলোর বাচ্চার জন্ম দিচ্ছে, 1,500 কিলোর বাচ্চার জন্ম দিচ্ছে, আর শয়ে মানুষ মারছে। শুভেন্দু অধিকারী যে প্রধানমন্ত্রীর র্যালির কথা আপনি বলছেন, প্রধানমন্ত্রী সেই র্যালি থেকে সবার আগে শোক জ্ঞাপন করেছিলেন। প্রধানমন্ত্রী সেই র্যালিতে নাচেননি, প্রধানমন্ত্রী সেই র্যালিতে ঢাক বাজাননি, মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে, পা দোলাচ্ছেন। আপনি বলছেন 23 জনের মৃত্যুর পর আপনি মুখ্যমন্ত্রী বলছেন যে আমি আগামী কাল সেখানে যাব। আপনার এটা বলতে লজ্জা হওয়া উচিত। তোমার আত্মীয় পরিজন থাকলে ওখানে আজকে তুমি বুঝতে পারতে যন্ত্রণাটা কোথায়। তোমরা এত হৃদয়হীন, সুকান্ত বন্দ্যোপাধ্যায় হৃদয় না, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যা যা করণীয় সব করে ফেলেছে। কি করে ফেলেছেন আপনি কি জানেন? কি করেছেন? আমি যাব সুকান্ত বাবুর কাছে, আমি উত্তরবঙ্গের লোকের কাছে যাব। আমি সব উনি করে ফেলেছেন। দুদিন আগে দেখিয়ে দিও ডিজাস্টার ম্যানেজমেন্ট কি করে করতে হয়। আমি বললাম সুকান্ত, আমি মেনেই নিলাম যে উনি সব করেছেন। আজকে নাচাটা কি জরুরি ছিল? জাস্ট এইটুকু প্রশ্ন। দেখুন, এখানে বাঙালি একটা ছবি দেখাই রুদ্রাঙ্গ, আমি কিছু বাঙালি অবাঙালিতে যাব না আজকে। এই ছবিটা দেখুন, বিজেপির মনোজ টিগ্গা যদি পৌঁছতে পারেন, এক সেকেন্ড, এই ছবিটা দেখুন, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা যদি পৌঁছতে পারেন, এই ছবিটা দেখুন, মনোজ টিগ্গা, বিজেপি সাংসদ মনোজ টিগ্গা, তিনি পৌঁছেছেন। তিনি যেখানে বন্যা পরিস্থিতি হয়েছে সেখানে মানুষের সঙ্গে দেখা করছেন, 1 হাঁটু জল, 1 কোমর জলে পর্যন্ত নেবে তিনি কাজ করেছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এখানে কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কলকাতায় ঢাক বাজাচ্ছেন। আমি প্রশ্ন করছি, সুকান্ত বাবু উত্তর দিন। আমার বাড়ি থেকে, মালবাজার থেকে আমার যেখানে হরপাবান হয়েছিল 7 কিলোমিটার দূর, সেই হরপাবানের স্মৃতি এখনো মানুষের মধ্যে রয়েছে। চেল নদী থেকে যেভাবে ডাম্পার ব্যবসায়ীরা, তৃণমূল সমর্থিত ডাম্পার ব্যবসায়ীরা যেভাবে ডাম্পার নিয়ে বালি তুলেছে, তারপরে আজকে যখন নাগরাকাটায় ব্রিজটা ধসে গিয়েছে, নাগরাকাটা যদি ব্রিজটা ধসে যায় পুরো কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। বানারহাটে রেল লাইনে জল জমে আছে, মিরিকের যে রাস্তা সেটা বন্ধ। সুতরাং এটা কেউ কলকাতা থেকে বুঝতে পারবে না উত্তরবঙ্গের মানুষের দুর্বিষহ অবস্থা। মুখ্যমন্ত্রী বলেছেন, এখন রুদ্রাঙ্ক বলছেন যে মুখ্যমন্ত্রী সবটা করে দিয়েছেন, যা করার প্রয়োজন ছিল সব হয়ে গিয়েছে, তাই উনি ঢাক বাজাচ্ছেন। উত্তর দিন 30 সেকেন্ড। মানে এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুখ্যমন্ত্রী যেভাবে কার্নিভাল করছেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কার্নিভালে মেতে আছেন। সেখানে আজ উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে একদম কার্শিয়াং, কালিম্পং, বানারহাট, নাগরাকাটা সব জায়গার মানুষের কি পরিস্থিতি, তারা ন্যূনতম ত্রাণটুকু পায়নি। এবং তুমি বিশ্বাস করবে না, কালকে অনেকে বিনিদ্র রাত্রি জেগেছে তিস্তা পাড়ে, এবং তাদের কথা কি তারা ভেবেছেন? আজকে ওনার এটা লজ্জা, কারণ তিনি যেখানে নাচছেন সেখানে তার সাধারণ মানুষ, উত্তরবঙ্গের মানুষ আজকে কষ্টে রয়েছেন, যেখানে আজকে তাদের ব্রিজ ভেঙে আছে, কমিউনিকেশন নেই, তারা যেতে পারছে না। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে বানারহাট, বীরপাড়া এই জায়গাগুলোর কি পরিস্থিতি, এবং চেল নদীতে যেভাবে বালি, ভয়ঙ্কর পরিস্থিতি। সময় কম, সুকান্ত বাবু আসি। মানসদা 30 সেকেন্ড। দেখো, ওই যেটা বললে মুখ্যমন্ত্রী সব কেড়ে দিয়েছে, আমি বলতে চাইছিলাম না। আমাদের আজকে সন্ধ্যাবেলায় উত্তরবঙ্গের কিছু মাস্টারমশাইয়ের সঙ্গে মিটিং হয়েছে, তারা আমাদেরকে হাত জোর করে অনুরোধ করেছে যে আমাদেরকে 3-4 দিনের মধ্যে কিছু শাড়ি, জামা কাপড় দিয়ে যেতে পারেন। এটা যদি মুখ্যমন্ত্রী সব করে দিতেন তাহলে ওই মাস্টারমশাইরা না এই অনুরোধটা করতো না। আর মুখ্যমন্ত্রী আজকে ওই অনুষ্ঠানে না গিয়ে নবান্ন থেকে যদি কন্ট্রোল করতেন তাহলে অনেক সুবিধা হতো। আর রুদ্রাঙ্ককে বলবো, ভাই তুমি গিয়ে যে কোনো ন্যাশনাল চ্যানেল চালাও, সেখানে দেখবেন দুটো ছবিকে পাশাপাশি রেখেছে, একদিকে মৃতদেহ ভাসছে আর একদিকে মুখ্যমন্ত্রী নাচছে। আমি একটা কথাই বলতে চাই, দেখুন আজকে প্রাকৃতিক বিপর্যয়, এই বছর আমরা যেভাবে প্রাকৃতিক বিপর্যয় দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই দেখিয়ে দিল যে কলকাতার বুকে বিগত 20 বছরে যা বৃষ্টি হয়নি, সেই বৃষ্টি হলে পরে জল একদিনের মধ্যে নামানো যায়। এবং দেখুন, এবং দেখো পাহাড়ে যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি তার মিটিং সেরে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা স্টেপ
স্টেপ নেওয়ার সেগুলো তিনি রেখে দিয়েছে, সেটা আপনি কালকেই বুঝে যাবেন। আর তারপর একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় 12 মাস 365 দিন মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা প্রকল্প মানুষের জন্য সাজিয়ে রেখেছেন। মানুষকে আলাদা করে কোথাও যেতে হয় না, মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছে। এবং আজকে যে কার্নিভাল, সেটা মানুষের ইচ্ছা, মানুষের কাজই মমতা বন্দ্যোপাধ্যায় করে। মানুষের ইচ্ছা ব্যানার্জি ঢাক বাজাচ্ছেন। উত্তর দিন 30 সেকেন্ড। আমি ওটা বলবো না, আমি তোমাকে একটা কথা বলবো ভাই, তুমি একটা কাজ করো, তুমি এত ভালো তেল মেসেজ করতে পারো, তুমি এখানে না থেকে না তুমি বাবুঘাটে চলে যাও। আমি বললাম তুমি বাবুঘাটে চলে যাও, তুমি এত ভালো তেল মালিশ করতে পারো যে তুমি এখানে না থেকে তুমি বাবুঘাটে চলে যাও, তুমি অনেক টাকা সৎপথে খেটে রোজগার করতে পারবে। আমি তোমায় এটা বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানানো ছাড়া, ছি বলা ছাড়া, ঘৃণা জানানো ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আর আমার কিচ্ছু বলার নেই। আর এদেরকে বলবো এখানে তেল মালিশ না করে বাবুঘাটে গিয়ে করো, কিছু পয়সাও রোজগার। সেখানে আমার শেষ করতে হচ্ছে, দুটো ছবি দেখালাম, দুটো ছবি দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে মেতে রয়েছেন, ঢাক বাজাচ্ছেন। উত্তরবঙ্গে লাশ ভাসছে জলে, হাসপাতাল ভর্তি হয়েছে লাশে। পরবর্তী পরিস্থিতিতেও নজর থাকবে। ছোট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিউজ নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।